বর্ষা ও বর্ষণ বাঙালি মনোজগতে যারা এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালির শিল্প, সাহিত্য, গান, কবিতায় বর্ষা তাই অনিবার্য এক অনুষঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বর্ষার গান দিতে এসেছিলেন এবং দিয়েছেন উজাড় করে। বৃষ্টি ও বর্ষা নিয়ে পৃথিবীর আর কোথাও এমন উৎসব নেই, এমন নিবেদনও নেই। পৃথিবীর অন্য কোনো অঞ্চলে বর্ষা ঋতুর স্বাতন্ত্র্য মর্যাদা পায়নি, যেমনটা এই বঙ্গভূমিতে পেয়েছে। তাই তো আজকের এই আয়োজন আমরা কবিগুরুর বর্ষা বন্দনার জন্য উৎসর্গ করতে চাই। এ সম্বন্ধে আমরা জানবো এবং শুনবো, তাই স্টুডিওতে চমৎকার দুজন মানুষ উপস্থিত রয়েছেন। ডান থেকে পরিচয় করাতে চাই, আমাদের সাথে আছেন জিনাত ফেরদৌস ছবি, আরও আছেন রাতুল হালদার। স্বাগত দুজনকেই। তবলায় আছেন রবীন্দ্রদা, আমার খুব পছন্দের একজন মানুষ। মিঠু ভাই আছেন গিটারে, কিবোর্ডে আছেন ফরহাদ ভাই। আপনাদেরকেও স্বাগত জানাতে চাই। এবং যদিও আমরা এই মুহূর্তে উদযাপন, উৎসব কিংবা বর্ষা ঘিরে কবিগুরুর যে বিরহের অভিব্যক্তি তা নিয়ে আলাপ করতে চাই, তবে আমাদের বাস্তব জীবনে তার প্রভাব একটু মনে করিয়ে দিতে চাই। আমরা যতই উপভোগ করি, যতই উদযাপন করি, কিছু ক্ষেত্রে আমাদের জন্য এক সর্বনাশ বয়ে নিয়ে আসে। ঠিক এই মুহূর্তে যা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলছে, বানভাসী সেই মানুষদের প্রতি সমবেদনা রইল আমাদের পক্ষ থেকে। তবে ওই যে বললাম, ভিন্নভাবে কবিগুরু আবিষ্কার করেছেন। এই বঙ্গে এসেছেন তিনি জমিদারি নিয়ে, কিন্তু প্রেমে পড়েছেন প্রকৃতির। এটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। বর্ষার প্রেমে পড়েছেন, জিনাত আপার কাছ থেকে শুনি। রবীন্দ্রনাথ ঠাকুর তার দৃষ্টি দিয়ে এই বঙ্গের বর্ষা যেভাবে দেখেছেন তা পশ্চিমবঙ্গ থেকে আবার আলাদা। তিনি তার মতো করে ভিন্ন রকমভাবে ব্যাখ্যা করেছেন। এটা আপনার কাছ থেকে শুনি, কেমনভাবে আপনার কাছে রবীন্দ্রনাথের এই বর্ণনা ধরা দিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর যখন, ওনার তো ছোটবেলা তো জোড়াসাঁকোতে কেটেছে, পেনেটি ঠাকুর বাড়িতে কেটেছে, গঙ্গাতে তো তখন উনি তো ধীরে ধীরে বর্ষার সাথে একটা পরিচিতি পেয়েছে। পরবর্তীতে যখন পূর্ববঙ্গে আসে জমিদারির কাজে, শিলাইদহ প্রতিশরে যখন আসেন, তখন উনি জমিদারির কাজে হয়তো ওনাকে ওই তীরবর্তী অঞ্চলে, পদ্মা তীরবর্তী অঞ্চলেই ওনাকে বেশি থাকতে হয়েছে। তো সেক্ষেত্রে ওনাদের একটা খুব মজার বিষয় যে ওনাদের একটা নিজস্ব নৌকা ছিল, সেই নৌকাটার নামও ছিল কিন্তু পদ্মা। তো সেই জমিদারির কাজে হয়তো ওনাকে অনেক ভ্রমণ করতে হয়েছে। তখন উনি প্রকৃতির খুব কাছাকাছি এসেছেন, প্রকৃতির ওই বর্ষাকালের বর্ষার সে ইয়েটা দেখেছেন, পুরো আবহটা দেখেছেন। মানে সব কিছু মিলে আর কি রবীন্দ্রনাথ বুঝতে পারলেন যে মানে বাংলাদেশের বর্ষা, কলকাতার বর্ষা দুটো দু রকমের, ভিন্ন রকমের। আর উনি তো প্রচুর গান লিখেছেন আর কি, যে হৃদয় আমার নাচের আজকে, অনেক ধরনের গান আর কি রবীন্দ্রনাথ লিখেছেন। এপারে যখন আসলেন, এপারের বর্ষা যখন তিনি দেখলেন একদম। এবং একটু রাতুলের কাছে যেতে চাই, আপনার কাছ থেকে একটু শুনবো, কারণ যেই সময়টার কথা, যেই সময়ে তিনি এসেছেন আমাদের এই প্রান্তে জমিদারি নিয়ে, তখন উনি অনেক পরিণত এবং লোকচক্ষুর সামনে যা দেখা যায় এবং এর পেছনে যা দেখা যায় না, দুই তিনি অবলীলা অবলোকন করছেন। এই সময় তার কাছে প্রকৃতি বা বাংলাদেশের প্রকৃতি এক ভিন্নভাবে ধরা দিয়েছে, যা তার বর্ষার কেন্দ্রিক যে সৃষ্টিগুলো, সেই সৃষ্টিতে স্পষ্টতভাবে আমরা দেখি। কোনো ম্যাচিউরিটি বা কোনো আবেগের প্রবাহ ভিন্নভাবে ধরা দিয়েছে কিনা, বা মনে হয়েছে কিনা যে এই জায়গাটা থেকে হয়তো উনি একটু ভিন্নভাবে ভাবতে শুরু করলেন, বা জীবনবোধ, জীবন দর্শন একটু বদলে যেতে শুরু করলো? অবশ্যই আমার দৃষ্টিতে যেটা ধরা পড়েছে, রবীন্দ্রনাথ আমাদের এই বাংলাতে বসে যে গানগুলো রচনা করেছেন, সেখানে আমাদের যে মাটির সুর, যেটা বাউল অঙ্গের গানগুলো, এগুলো অনেকটা বেশি প্রভাব ফেলেছিল রবীন্দ্রনাথের বর্ষার গানে, যেগুলো কলকাতার গান থেকে আলাদা। ইভেন উনি অনেক জায়গায় উল্লেখও করেছেন যে শান্তিনিকেতনে বসে উনি যে গানগুলো রচনা করেছেন এবং কলকাতায় বসে বর্ষমঙ্গলের জন্য যে গানগুলো রচনা করেছেন, সেগুলোর মধ্যেও মানে নিজের ভেতর থেকেই মানে ভিন্ন ধরনের ফ্লেভার চলে এসছে। তো আমাদের এখানে বসে যখন যে গানগুলো রচনা করেছেন, সেগুলোর মধ্যে আমাদের যে মাটির সুরটা, সেটা বেশি করে খুঁজে পাই। আমাদের আঞ্চলিক একটা প্রভাব পড়েছে। যাই হোক, আমরা প্রথম গানে যেতে চাই, কার কাছ থেকে শুনবো? আচ্ছা, রাতুল ভাইয়ের কাছ থেকে শুনে ফেলি। রবীন্দ্রনাথের বিরহের কথা বলছিলেন, তো যে গানটা করতে যাচ্ছি প্রথমে, বর্ষণমুখর সন্ধ্যায় যে একটা বিষণ্ণ একটা ভাব আসে, তার মধ্যে রবীন্দ্রনাথ প্রেমের ভাবনাটা কিভাবে ভেবেছেন, সেরকম একটা গান। তো প্রেমটা কাইন্ড অফ ওয়ান সাইড লাভের মতো, অব্যক্ত প্রেম। তো একটু গাওয়ার চেষ্টা করছি। চমৎকার। গোথুরি গো সিসা। গোধূলি গগন
ঢেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখনো ঝড়ো ঝড়ো বাড়ি ধারা। ঝড়ো ঝড়ো বাড়ি ধারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। চেয়েছিল যবে মুখে তুলনায় আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। চেয়েছিল যবে মুখে তুলনায় আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে? আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে? জনমের মতো হায় হয়ে গেল হারা। হয়ে গেল হারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। চমৎকার। এই আবেশটা এভাবেই থাকুক, আরও একটা গান শুনে নিই, কারণ এই মুহূর্তে আর কিছু বলার প্রয়োজন নেই। আপনার কাছ থেকে শুনি। হ্যাঁ, যেহেতু রাতুল এত সুন্দর একটি প্রেমের বর্ষার গান গাইলো, তা আমি চাই বাদুলিরই একটি গান গাইতে। নিশ্চয়ই। বাদল দিনের প্রথম কদম করেছ দান। বাদল দিনের প্রথম কদম করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম করেছ দান।
বাংলা এবং বাঙালির এমন কোনো আবেগ নেই যা কবিগুরু রবীন্দ্রনাথ ছুঁয়ে দেখেননি, তার মতো করে ব্যক্ত করেননি। সুরে, ছন্দে, কবিতায় তার মতো করে তিনি যে মালা গেঁথে গেছেন তা যে কোনো সময়ে প্রাসঙ্গিক, যে কোনো ঋতুতে প্রাসঙ্গিক, যে কোনো বাস্তবতায় প্রাসঙ্গিক। এবং সেই প্রাসঙ্গিকতার প্রসঙ্গে আমরা কথা বলছিলাম নবধারা জলের প্রসঙ্গে। বর্ষার সময় বর্ষার গান করছি না, শীতের সময়, হেমন্তের সময় এক এক রকম করে আমরা উদযাপন করি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের প্রত্যেকের একটা আবেগ আছে, আবেগটা অন্যরকম। আমরা যত বেশি পরিণত হই এক এক বয়সে তিনি আমাদের এক এক রকম করে ধরা দেন। শৈশবের কথা বলছি না, কৈশোরে একরকম, পরিণত বয়সে একরকম। সেক্ষেত্রে এখনকার যে আয়োজনগুলো হয় সেখানটায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে বর্ষার সময় যে আয়োজনগুলো হয়, গানের শ্রোতাদের মধ্যে সেই অ্যাকসেপ্টেন্স বা রিয়াকশনটা কতখানি, কিভাবে দেখেন আপনারা? আগে জিনাতাপুর কাছ থেকে শুনি, তারপরে আমরা রাতুলের কাছে যাব। আসলে জলবায়ুর কারণে যেটা হচ্ছে যে আমাদের বর্ষার সময় বর্ষা থাকছে না বা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে যেটা আমি সাধারণত দেখেছি যে আমাদের বর্ষা উৎসবটা কিন্তু ভালোই চলছে, মানে ঠিক বর্ষার সময় বর্ষা হোক না হোক, বৃষ্টি হোক না হোক, উদযাপনটা কিন্তু ঠিক হচ্ছে, সব জায়গায় হচ্ছে। এমনকি কলকাতাতেও যেটা আর কি, যে তারাও উদযাপন করে থাকে বর্ষা। আমি দেখেছি, আমি কলকাতায় পড়াশোনা করেছি, আমি ওখানে দেখেছি যে ওখানেও বেশ ভালোভাবে সুন্দরভাবে বর্ষাটাকে উদযাপন করে। আর আমাদের তো সরাসরি কৃষি প্রধান অর্থনীতি, যেহেতু এর সাথে সরাসরি বর্ষার একটা সংযোগ ছিল, কারণ এই মৌসুমে নতুন পানি আসবে, নতুন পানি মানে নতুন ফসল। রাতুলের কাছ থেকে একটু শুনি। রবীন্দ্রনাথ যে শুধু ঋতুভিত্তিক প্রাসঙ্গিক তেমন যে তো কোনো নয়। মুহূর্তেই তিনি হ্যাঁ, প্রাসঙ্গিক। তিনি মানে রবীন্দ্রনাথ একটা জীবন যাপন ব্যবস্থার মতো, জীবনের প্রতিটা মুহূর্তের সাথে রবীন্দ্রনাথ জড়িত। তবে যদি বিশেষায়িতভাবে উৎসবগুলোর কথা বলতে চাই, যেরকম আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগে পড়াশোনা করছি, তো আমাদের ডিপার্টমেন্টের কিন্তু একটা বর্ষা উৎসবটা একদম প্রত্যেক বছর একদম খুব আমরা আড়ম্বরে আমরা পালন করে থাকি, আয়োজন করে খুবই বড় করে আমরা আয়োজন করে থাকি। আমরা আমতলায় করে থাকি এবং আমরা আয়োজন করি, এবং মোটামুটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবাই আসেন দেখতে, গান শুনতে আসেন। তো একটা আলাদা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় সেখানে। বাহ, না আসলে আমার প্রসঙ্গটা ছিল, জানবার আগ্রহটা ছিল, এখন তো আমরা অনেক ফার্স্ট জেনারেশন, 32nd জেনারেশন আর কি, লিটারালি না আরো কমে এসছি বোধ হয়, তাই না? আরো কমে এসছে না? এই জেনারেশনের মধ্যে এই আবেগটুকু কাজ করে কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের? যখন পারফর্ম করছেন আপনারা স্টেজ থেকে, তো দেখবার একটা সুযোগ হয়। আর যদি প্রচুর হচ্ছে যে Connect মানুষ, করে। হ্যাঁ মানুষ আসছে। যদি প্রজন্মের কথা বলি, রবীন্দ্রনাথের পর থেকে শুরু করে আমাদের প্রজন্মের আগ পর্যন্ত তো বেশ কয়েকটা প্রজন্ম এসছে। হ্যাঁ, তো তাদের মধ্য দিয়ে সঞ্চারিত হতে 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 তো আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। তো এতগুলো প্রজন্মের মধ্য দিয়ে যখন এসে আমরাও জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছি এবং আমরা খুব আনন্দের সাথে এগুলো উদযাপন করছি। তো আমার মনে হয় ইটস অ্যান এন্ডলেস জার্নি, যেখানে এটা চলতেই চমৎকার। থাকবে। আমার কাছে মনে হচ্ছে আমরা যত প্রজন্মের বেশি পরম্পরায়। ব্যস্ত হব তত বেশি রবীন্দ্রনাথের প্রেমে নিমগ্ন হব। কারণ হচ্ছে দিন শেষে প্রশান্তির জায়গা খুঁজে পাওয়াটা খুব সহজ হয়। যাই হোক, আমরা গানে যাই। রাতুলের কাছ থেকে কি শুনবো? আমাদের বাংলাদেশে বসেই কুষ্টিয়া শিলাইদহে বসে একটা গান লিখেছিলেন, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, এই গানটা গাইছি। বাহ, কি চমৎকার। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার।
আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে দুয়ার খুলে হে প্রিয়তম চাই যে বাজে পরাণ সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবে সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার বিষয়টা এমন হয় না, কিছু সময় মানুষের কিছু বলবার থাকে না। জীবনের যে কোনো সময় তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিক হয়ে দাঁড়ান, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্যই ব্যতিক্রম, কারণ তিনি বর্ষাকে কোনো ঋতু হিসাবে দেখেননি। তিনি মানবাত্মার খোঁজ এবং পরমাত্মার সাথে সংযোগের একটা বিশাল মাধ্যম হিসেবে বর্ষাকে সবসময় সেই রূপকে এঁকেছেন। সংযোগটা কোথায় জানি হয়ে গেল। ধন্যবাদ রাতুলকে। জিনাত আপা, আপনার কাছ থেকে কি শুনবো? আসলে ওর মোহটা কাটিয়ে উঠতে পারছি এই না। মোহটা কাটিয়ে ওঠা খুব কঠিন। সেই তো মোহটা কাটিয়ে ওঠার জন্য আমি একটি তাহলে বাউল অঙ্কের গান গাই। নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করছি। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝড়ো 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 ধারা। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায়
দুটোই ব্যতিক্রম, দুটোই বর্ষাকে নিয়ে, দুটোই দুরকমভাবে বন্দনা করা, এবং সবচেয়ে বড় বিষয় ওই যে বলছিলাম নিজেকে খুঁজে পাওয়া। এবং পূর্ব বাংলা যখন তিনি এসেছেন, যেহেতু লালনের সরাসরি প্রভাব তার মধ্যে একটা ছিল এবং বাউল গানের সরাসরি প্রভাব পড়েছে তার গানগুলোর মাঝেই, কিন্তু আমরা স্পষ্টত বিষয়গুলো দেখি। এই প্রসঙ্গেই আপনাদের সাথে আলাপ হবে। আপুর তো একটা লম্বা সময় কলকাতায় পড়াশোনার জন্য কেটেছে। বাংলাদেশের বৃষ্টি একরকম, অন্য কোথাও অন্যরকম। স্বীকার করেন কি করেন না আমি জানি না, আপনার কাছে এইভাবে মনে হয়েছে কিনা। আমার কাছে মনে হচ্ছে আমাদের অঞ্চলের বৃষ্টি যে ছান্দিক শব্দে আমাদের কাছে ধরা দেয়, বিশ্বের অন্য কোনো প্রান্তে হয় না। যেমন আমার কাছে যেটা দেখা যাচ্ছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া যেখানেই গেছি খুব নির্জীব প্রাণহীন বৃষ্টি মনে হয়েছে। আপনাদের কাছে হয়েছে কিনা জানি না, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব কিনা এটাও জানি না, তবে কিছু একটা তো ঘটেছে জীবনে, কিছু একটা তো ঘটে। এই যে ঋতুভিত্তিক রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এবং সেই রচনার বাস্তবিক যে প্রতিফলন, এই দুয়ের মাঝে নিজেকে আবিষ্কার করার কোনো সুযোগ আছে কিনা? প্রশ্নটা অনেক কঠিন। হ্যাঁ, মানে রবীন্দ্র সাধকের জন্য কঠিন, সাধারণ মানুষের জন্য সহজ প্রশ্ন। না, মানে বিষয়টা হচ্ছে যে কবি যে বর্ষাটাকে যেভাবে উনি ধারণ করেছে, হ্যাঁ, তো স্বাভাবিক অর্থে সাধারণ মানুষের কাছে কিন্তু এই ধারণ ক্ষমতাটা খুব কম। হ্যাঁ, মানে কবি উনি সারাক্ষণই, ওনার কিন্তু সবচেয়ে প্রিয় ঋতু, বর্ষা। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু বর্ষা। হ্যাঁ, বর্ষার উনি প্রায় শখানেকের উপরে গান লিখেছেন শুধু বর্ষা ঋতুর উপরে। তো ওনার দিক থেকে, মানে ওনার দিক থেকে বিবেচনা করলে যে আমরা সাধারণ মানুষ বা আমরা যারা রবীন্দ্র গবেষক বা রবীন্দ্র সাধনা করছি, যেটাই বলেন আপনি, যে আমাদের দিক থেকে আসলে এই যে বর্ষাটাকে আবিষ্কার করার যে বিষয়টা, সেটা আমরা আসলে ওনার মাধ্যমে পেয়ে থাকি। বাহ, মানে উনি আমাদেরকে পথ দেখিয়েছেন, আমরা সেই পথেই চলছি। বাহ। এমন একটা বিষয়। রাত্রিলে যদি কোনো আমার বাড়তি যেটা মনে হয়, রবীন্দ্রনাথ ঋতুভিত্তিক গানগুলো, প্রকৃতি পর্যায়ে ঋতুভিত্তিক গানগুলো যতটা না ঋতুর বর্ণনা দিয়েছেন, তার থেকে বেশি প্রত্যেকটা ঋতুতে ঋতুর সাথে সাথে আমাদের মানব মনের অনুভূতিগুলো যে পরিবর্তন হয়, সেটা উনি বেশি করে তুলে ধরেছেন। ইভেন যদি শুধু বর্ষার কথাই বলি, বর্ষার মধ্যে ভোরের বর্ষা একরকম, সন্ধ্যার বর্ষা একরকম, মাঝরাতের বর্ষা আরেক রকম, আকাশ যখন মেঘ জমতে শুরু করে তখন অনুভূতি একরকম, বৃষ্টির পরের অনুভূতি একরকম। এই বিষয়গুলোর সাথে মানব মনের অনুভূতিগুলোকে উনি যেভাবে তুলে ধরেছেন, আমার মনে হয় সেই কারণেই রবীন্দ্রনাথের এই ঋতুভিত্তিক গানগুলো এত বেশি প্রাসঙ্গিক এবং এখনকার দিনেও এত বেশি আমরা রিলেট করতে পারি। মানে নিজের মতো করে নিজে খুঁজে নেই গানগুলো, আসলে নিজের অনুভূতিগুলোকেই যেন রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে একদম খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে হয় না, বিষণ্ণ থাকে মন, হতেই পারে প্রকৃতি, এবং বর্ষাতে তো সবচেয়ে বেশি হয়, তখন না এই কানেকশনটা খুব স্পষ্ট বোঝা যায়। যাই হোক, আমার গল্প আমি সারা রাত করতে পারবো, আমরা একটু গান শুনতে চাই। রাতুলের কাছ থেকে প্রথম শুনি, কার কাছ থেকে শুনবো সিদ্ধান্ত আপনাদের? দিদি গান আগে? আচ্ছা, আপুর কাছ থেকে শুনি। একটা বর্ষার গানই করি, নিশ্চয়ই। যেহেতু বর্ষা নিয়ে আজকে অনুষ্ঠান। এসো পবনে ছায়া বিধি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো পবনে ছায়া বিধি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো পবনে ছায়া বিধি তলে।
আমরা চমৎকারভাবে শুনছিলাম কিছুক্ষণ আগেই ওই যে প্রাসঙ্গিকতা বিবেচনায় যে কথা বলছিলাম। এখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য গানকে আমরা নতুন করে তৈরি হতে দেখছি। সঙ্গীত আয়োজনটা বদলে যাচ্ছে কিছু ক্ষেত্রে, বর্ষার কিছু গানের ক্ষেত্রেও যে হয়নি তা না, হয়েছে। শুনতে কতখানি ভালো লাগছে এই মূল্যায়ন আপনাদের কাছ থেকে শুনি, শ্রোতা হিসাবে না হয় নাই বা বললাম, শিল্পী হিসাবে শুনি আপনাদের কাছ থেকে। এই পরিবর্তনগুলো, এই নতুন সংযোজনগুলো কতখানি ইতিবাচক মনে হচ্ছে, ঠিক আছে কিনা? সময়ের সাথে সাথে তো প্রযুক্তি বদলেছে, প্রযুক্তি এখন আধুনিকতম হয়েছে। আগেরকার দিনের মতো গ্রামোফোনের মুখের মধ্যে রেখে এভাবে রেকর্ড করতে হয় না, এখন উন্নত মানের মাইক্রোফোন এসছে, যন্ত্র ধারণ করার মতো উন্নত টেকনোলজি এখন আমাদের কাছে আছে। তো ইভেন আমাদের প্রজন্মের সাথে সাথে সঙ্গীত আয়োজনের ভাবনাও পরিবর্তিত হচ্ছে। তো আমি মনে করি রবীন্দ্রনাথকে তো আমরা আধুনিকতম কবি বলেই থাকি, কারণ যে মানুষটা 1302 বঙ্গাব্দে বসে 1400 সাল কবিতা রচনা করতে পারেন, তার মতো আধুনিকতম কবি তো হয় না। হয় না, সকল আবেগের জন্য তো সেই আধুনিকতার জায়গা থেকে যদি বিবেচনা করতে যাই, তাহলে যে নতুন সঙ্গীত আয়োজন, এটা আমি যদি আমার প্রজন্মের একজন সঙ্গীত শিক্ষার্থী হিসেবে আমি বলি, আমার মনে হয় এটা সাদরে গ্রহণ করা উচিত। রবীন্দ্রনাথের যে সুরটা, বাণী এবং তার যে দর্শনটা, এই জিনিসগুলোকে অক্ষুণ্ণ রেখে যদি নতুন সঙ্গীত আয়োজন করা যায়, এবং সেটার জন্য যে এক্সপেরিমেন্টটা দরকার সেটা একটু সুষ্ঠুভাবে করা প্রয়োজন। যে রবীন্দ্রনাথ যে দর্শনটা তার গানের মধ্য দিয়ে দিতে চেয়েছেন, বা গানের যে দর্শনটা, মানে মূল ভাবটা, সঙ্গীত আয়োজনে যেন সেই ভাবটা যেন কোথাও গিয়ে ঢাকা না পড়ে যায়, এই বিষয়টা যদি লক্ষ্য রেখে একটু সুন্দরভাবে এক্সপেরিমেন্ট করে করা যায়, অবশ্যই নতুন সঙ্গীত আয়োজন সাদরে গ্রহণযোগ্য। চমৎকার, কি চমৎকার করে বললেন। খালি ভয়টা হচ্ছে ওই দর্শনটাকে ধরে রাখাতে, না? অবশ্যই। এটা যারা অনেকে নতুন সঙ্গীত আয়োজন করছেন, তারা সেই দর্শনের প্রতি শ্রদ্ধাশীল কিনা, এটাও একটা বিশাল বড় প্রশ্ন। যাই হোক, আরেকটা গান শুনবার এখনো বাকি আছে আমার। তার আগে একটু দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। দর্শক, বাড়ি বসে যারা দেখছেন এবং শুনছেন, অনেকের কিছুটা তির্যক মনে হতেই পারে যে বর্ষা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে, কেন এই চর্চার মাঝে তাকে জায়গা দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করেই যদি বলি, উপলব্ধিটা শুধুমাত্র প্রকৃতির কোনো ঋতু নয়, পরমাত্মার সাথে নিজের সংযোগ খুঁজে পাওয়া। কারণ সৃষ্টিকর্তার যে সৃষ্টিগুলো আমরা আমাদের চারপাশে দেখি, সরাসরি তার কাছ থেকে ঝরে পড়া, আমাদের ছুঁয়ে যাওয়ার যে প্রসঙ্গগুলো আছে, তা প্রকৃতিতে বৃষ্টি এবং বর্ষা, যেভাবেই বলেন না কেন, জীবনের যে কোনো সময় এই প্রাসঙ্গিকতা কোনো না কোনো বিচিত্র রূপে আপনার কাছে ধরা দিবে। কৈশোরে একরকম, যৌবনে একরকম, পরন্ত বয়সে আরেক রকম, কখনো বিলাসী করবে কিংবা কখনো আবেগী। তবে সব কিছুর মাঝে সেই রবীন্দ্রনাথ ঠাকুর নবধারা জলে সবসময় প্রাসঙ্গিক। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আরেকটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। রবীন্দ্রনাথের বিখ্যাত একটা বর্ষার গান, যেটা শান্তিনিকেতনের বর্ষামঙ্গলের জন্য তিনি রচনা করেছিলেন। তো শেষ গানটা আমি আর দিদি দুজনে মিলে একসাথে নিশ্চয়ই 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 আজি ঝড়ো ঝড়ো মুখর দিনে। আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন। আমি শ্রোতা শুধুমাত্র। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি রে জানি রে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল
হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায়, মন চায়, হৃদয় জোড়াতে কারো চিরঋণী, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর